এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কেবল কারে চড়া শেষ হয় বিকেলের মধ্যে। 4:30 ড্রাইভার বিপরীতের চকবাজারের দার্জিলিং মলে নামিয়ে দিল। এই স্থানকে দার্জিলিং এর হার্ট বলা হয়। প্রচুর পর্যটকের সমাগম হয় বিকেলটাতে। এখানে একটি ওপেন এয়ার থিয়েটার রয়েছে। যে কেউ নাম এন্ট্রি করে স্টেজে গিয়ে নাচ গান আবৃত্তি বা অন্য যে কোনো পারফরমেন্স করতে পারে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এই থিয়েটারের আয়োজক দার্জিলিং পুলিশ কর্তৃপক্ষ। ভালো একটি পদক্ষেপই বলা যায়। ওপেন এয়ার থিয়েটারের সামনে 5-6 জোড়া কাপেলের দেখা পাওয়া যায়। বিভোর পাশ কেটে চলে যেতে চেয়েছিল। কাপলদের মাঝ থেকে কেউ একজন ডেকে উঠল, বিভোর না? বিভোর? বিভোর, সায়ান, ধারা, দিশারি ঘুরে তাকায়। বিভোরের বয়সী একজন সুদর্শন ছেলে এগিয়ে আসে। কাছে আসতেই বিভোর, সায়ান একসাথে চিৎকার করে ওঠে। অপূর্ব, তুই? বিভোর জড়িয়ে ধরে অপূর্বকে শক্ত করে। তারপর সায়ান। তিনজনের চোখে মুখে খুশি উপচে পড়ছে। বিভোর অভিমানী স্বরে বলল, সেই 11 বছর পরে দেখা হইলো। খোঁজ নিতে ইচ্ছা হয়নি তোর? আমেরিকায় গিয়ে ভুলে গেলি? কত মনে পড়তো তোরে। অপূর্ব অপরাধী হয়ে বলল, সরি রে দোস্ত, তোদের নাম্বার হারিয়ে ফেলেছিলাম। কেমনে হারাইছি সে বহুত কাহিনী, পরে কমু। এখন বল, কেমন আছিস তোরা? আর এরা দুজন ভাবি নাকি? অপূর্বের কথায় ধারা, দিশারি চমকে উঠল। বিভোর না করার উপক্রম হতেই সেখানে একটা মেয়ে উপস্থিত হয়। মেয়েটা অপূর্বকে বলল, এরা কারা? আমার স্কুল লাইফে জানের দোস্ত এরা। এই হচ্ছে বিভোর আর এই হচ্ছে সায়ন। আর বিভোর, সায়ন, এ হচ্ছে তোদের ভাবি মারিয়া। মারিয়া মৃদু হেসে বলল, হাই, পাশের দুজন বুঝি আপনাদের ওয়াইফ? কার কোনটা রে? না না, তোরা বলিস না, আমি অনুমান করি। তোরা বলিস ঠিক নাকি? অপূর্ব বলল। অপূর্ব ধারা, দিশারিকে পরখ করে নেয় কয়েকবার। ধারাকে বলল। আপনার নাম কি ভাবি? ধারা অপ্রস্তুত ভাবে উত্তর দিল। সিদ্রাতুল ধারা। দিশারিকেও নাম জিজ্ঞাসা করলো। অপূর্ব হেসে বিভোরকে বলল, তোর বউ ধারা আর সায়নের বউ দিশারি, রাইট? শায়ানের বউ শুনে দিশারির আপাদমস্তক রাগে জ্বলে উঠল। শায়ান ভেতরে ভেতরে ভয় পায়। এই মেয়ে কেলেঙ্কারি করে বসে পাবলিক প্লেসে। ধারা একটু লাজুক ভাব ধারণ করে। বিভোর কথা ঘুরাতে বলল, তো দিনকাল কেমন যাচ্ছে? অসাধারণ। বিয়ে হলো 1 মাস, দিন তো ভালোই যাবে। তোরা হানিমুনে এসেছিস নাকি? বিভোর বলল, আরে না বেটা, আমরা 4 জন ফ্রেন্ড ট্যুরে এসেছি। অপূর্ব জিভ কাটে। আমতা আমতা করে বলল। সরি, ভাবছি তোদের। বিভোর বাধা দিয়ে বলল, রাখ বেটা, কই উঠেছিস? কবে আসলি? এই তো সামনেই। আর গতকালই আসলাম। তোরা কবে আসলি? রবিবার বিকেলে পৌঁছেছি। আইস। একজন পুরুষ কণ্ঠ ডাকলো। অপূর্ব জোরে বলল, আসছি। কিরে, ওরা কারা? কাজিন আর ওদের গার্লফ্রেন্ড বউ একসাথেই এসেছি। প্ল্যান করছি কয়েক জোড়া কাপল একসাথে কাপল ডান্স করব। তোরা আয়। আর কাদের নিয়ে নাচমু? বিভোর ভারী ইনোসেন্ট ভাবে জিজ্ঞাসা করলো। ফ্রেন্ডের নিয়ে নাচবি, সমস্যা কি? আরো একবার ডাক পড়ে অপূর্বের। অপূর্ব বাধ্য হয়ে চলে যায়। দিশারি ভোতা মুখে বিভোরকে বলল, জাগিয়া নাচ, দার্জিলিং এর এই ওপেন এয়ার থিয়েটারের নাচটা মিস করিস না। বিভোর বলল, তোর কাপল ডান্স করার ইচ্ছে আছে, তুই যা। তো কার লগে নাচবো? তোর তো আবার মেয়ের ছোঁয়ায় অ্যালার্জি, ছোঁয়া যাইবো না। সায়নের লগে নাচ। না, ওর লগে নাচবো না। সায়ন কাজ ঝাঁকিয়ে সাহস নিয়ে বলল। চাইলে নাচতে পারিস, আমি না করব না। দিশারি কটমট করে তাকায়। সায়ন ঢোক গিলল। ইতিমধ্যে কাপল ডান্স শুরু হয়ে গেছে। গান বাজছে। চারপাশে অন্ধকার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টেজে কয়েক রঙের আলো জ্বলছে। মাঝে মাঝে এক প্রকার রঙিন আলো ঝিলিক দিচ্ছে। ধোঁয়া উঠছে। এত আয়োজনের মাঝে 6 জোড়া কাপল একজন আরেকজনকে আলিঙ্গন করে ঘুরছে। কি দারুণ! বিভোর আর চোখে ধারার দিকে তাকায়, ধারাও তাকায়।
দুইজনের চোখের দৃষ্টিতে আবেদন। বিভোর চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। ধারার পাশ ঘেঁষে ধারায়, অন্যদিকে চোখ রেখে ধারাকে উদ্দেশ্য করে বলল, নাচতে চান? ধারা মাথা কাত করে। বিভোর গলা খ্যাক করে বলল, আমার সাথে প্রবলেম হবে? ধারার শরীর একটু কেঁপে ওঠে। এই রোমাঞ্চিত পরিবেশে বিভোরের সাথে নাচের সুযোগ। ধারা নিজের কাপা হাত বিভোরের হাতে রাখে। বিভোর সচকিত হয়ে ধারার হাত শক্ত করে চেপে ধরে। তারপর দিশারিকে উদ্দেশ্য করে বলল, সায়নের সাথে আয় নাচলে, মিস করিস না, আমি ধারাকে নিয়ে যাচ্ছি। কথা শেষ করে বিভোর সামনে এগোয়। দিশারি সায়ন চমকিত, একজন আরেকজনের দিকে তাকায়। দিশারি প্রশ্ন করে, এদের ব্যাপারটা কি রে? সায়ন ঠোঁট উল্টিয়ে বলল। বুঝতেছি না, কিছু তো আছে। দিশারি চোখ শুরু করে বলল, এবার থেকে চোখে চোখে রাখতে হবে। একদম। দিশারি কথা বলতে বলতে সায়ানের কাঁধে এক হাতে রেখেছে কখন বোঝেনি, এবং সে এটাও ভুলে গেছে সায়ানের সাথে তার রাগারাগি চলছে। যখন খেয়াল হয় ফট করে দূরে সরে যায়। সায়ান মৃদু হেসে দিশারির হাত দুটো মুঠোয় নেয়। গভীর দৃষ্টি নিয়ে বলল, দোস্ত মাফ করে দে প্লিজ। দিশারি এক ঝটকায় হাত সরিয়ে নেয়। সায়ান আবার জোর করে দিশারির দুই হাত ধরে। দিশারি কড়া চোখে তাকায়। সায়ান তাকায় আবেদনময় দৃষ্টি নিয়ে, বলে, দোস্ত দোস্ত থেকে অন্য কিছু বানানোর সুযোগ দিবি? কয়দিন প্রেম কইরা পরে আর এক মাইয়া ধরবি? আমারে তুই রাস্তার মাইয়া পাইছোস? সায়ান নরম কণ্ঠে বলল, মনে আছে তোর ইন্টারে যখন পড়তাম আমরা, তুই আমার জন্য চিঠি লিখেছিলি, প্রপোজ করছিলি? তখন পাত্তা দেস নাই? এখন পাত্তা দিতে চাই। দিশারি চমৎকার ভাবে তাকায়, সচকিত হয় হালকা, হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভেবে দেখবো। সায়ান দিশারির ডান হাত শক্ত করে ধরে বলল, এখন কাপড় ডান্স তো কর। দিশারির জবাবের আশায় না থেকে সায়ান ধীরে পায়ে থিয়েটারের দিকে এগোয়। দিশারি কোনো এক অদ্ভুত অনুভূতির জন্য কিচ্ছুটি বলল না। দ্বিতীয় গান শুরু হয়েছে। মোট 8 জোড়া জুটি, কি চমৎকার দৃশ্য। গান বাজছে मैं फिर भी तुमको चाहूंगा। বিভোরের এক হাত ধারার কোমর আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত ধারার এক হাতের আঙুলে আঙুল জড়িয়ে। বিভোর যখন প্রথম কোমরে হাত রাখে ধারা পুরো কেঁপে ওঠে। বিভোর টের পায়। যখন গান শুরু হয় তখন ধারা বিভোরকে নিচু গলায় বলল, আমি হিন্দি বুঝি না, কখনো হিন্দি মুভি সিরিয়াল দেখিওনি, কিন্তু এই গানটা আমার খুব পছন্দের। আপনি বাংলা জানেন, বলবেন? বিভোর হেসে মাথা নাড়ায়। হিন্দি গান চলছে, অথচ বিভোর নাচের তালে নিম্নস্বরে গানের সাথে তাল মিলিয়ে বাংলা বলে যাচ্ছে। तुम मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम ना रहो, कुछ ऐसा हो हम ना रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, मैं फिर भी तुमको चाहूंगा, 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 इस चाहत में मर जाऊंगा, मैं फिर भी तुमको चाहूंगा, ऐसा जरूरी हो मुझको तुम, जैसे हवाएं सांसों को, ऐसे तलाशूं मैं तुमको, जैसे कि पैर जमीनों को, हंसना या रोना हो मुझे पागल सा ढूंढूं मैं तुम्हें। ধারা মুগ্ধ, সে নিজেকে নিয়ন্ত্রণ করছে না।
বিভোর নিয়ন্ত্রণ করছে নিজের মতো করে। ধারা ভালোবাসাপূর্ণ চাহনিতে বিভোরকে দেখছে। মানুষটার গলাকে গায়ক বলা যায় না, তবে সুন্দর কণ্ঠ। সে প্রেমে পড়ে যাচ্ছে, স্বামীর প্রেমে, গভীর প্রেমে, সীমাহীন প্রেমের বাঁধনে খুব দ্রুত আটকা পড়বে সে। মস্তিষ্ক হৃদয় তাই বলছে। ধারার মনে পড়ে প্রথম রাতের কথা। বিভোর ধারাকে উদ্দেশ্য করে বলেছিল 1 বছরের মধ্যে প্রেমে পড়ে যেতে পারো, কিন্তু বিভোরের কথায় পাত্তা দেয়নি ধারা। অথচ 2 রাত 2 দিনেই সে বিভোরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর এ দিল হে মুশকিল গান শুরু হয়। মলের কাছেই রয়েছে কম খরচে রেডিমেড পোশাকের মার্কেট। এটি হলো নিউ মহাকাল মার্কেট, আরেকটি হলো মল মার্কেট। 1 ঘন্টা সেখানে ঘোরাঘুরি করে ওরা চলে এলো চকবাজারের KFC-তে। সেখানে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক নিয়ে সন্ধ্যার নাস্তা সেরে হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ইসলামিয়া রেস্টুরেন্টে ডিনার শেষ করে। ধারা দিশারি আর শায়ানকে বলেছে গতকাল রাতে সে অসাধারণ এক পরিবেশ উপভোগ করেছে। দিশারি বায়না ধরেছে সে আজ যাবে, বিভোর তাই সেইখানেই নিয়ে যাচ্ছে। তবে আজকের রাতটা অন্ধকার মনে হচ্ছে খুব। চাঁদ নেই, তারা নেই। বিভোর অনেকবার বলে আজ চাঁদ নাই, যাওয়ার দরকার নেই, কিন্তু দিশারি আর শায়ন নাছোড়বান্দা, তারা যাবেই। মিনিট সাথে হাঁটার পর বিভোর ধারাকে বলল, ধারা, আপনি কিন্তু ভালোই ডান্স জানেন। ধারা হেসে বলল, ওই জানি, আমাকে তো আপনি নিয়ন্ত্রণ করছিলেন। তবুও অন্যদের সাথে যখন ডান্স করেছি সমস্যায় পড়তে হয়েছে। আপনার সাথে ডান্স করতে গিয়ে কোনো রকম সমস্যা বাধা আসেনি। ধারা অবাক হয়ে বলল, অন্যরা মানে? গার্লফ্রেন্ড না, আম্মু, ভাবি, ফুপ্পি, খালা, ওনাদের সাথে। ওনারা খুবই ভেজাল করেন ডান্সে। সেই হিসেবে আপনি প্রথম যার সাথে ভেজাল ছাড়া কাপল ডান্স করেছি। ধারা বিড়বিড় করে ওঠে। বউ তো বউই। দিশারি শায়ন কান খাড়া করে এদের আলাপ শুনছিল। ধারা যখন বলল বউ তো বউই, দুইজনেই লাফিয়ে উঠল। ধারাকে দিশারি বলল, বউ মানে কে বউ? এই কি লুকাচ্ছিস? ধারা পড়েছে ফ্যাসাদে। সে বারবার অসহায় দৃষ্টিতে বিভোরের দিকে তাকাচ্ছে। দিশারি ধারার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ওর দিকে তাকাস কেন? আমার দিকে তাকা, কত তোর ব্যাপারটা কি? শান বিভোরের দিকে তেড়ে এসে বলল, মামা কি লুকাচ্ছ? 2 দিন ধরে তোমাদের অস্বাভাবিক আচরণ দেখছি। বিভোর মুচকি মুচকি হাসছে ধারার মুখের ভঙ্গি দেখে। মনে হচ্ছে ধারা চুরি করতে এসে মালিকের হাতে ধরা পড়েছে। ধারা বাধ্য হয়ে বলার উপক্রম হয়, তখন 3-4টা ছেলে কণ্ঠ শুনতে পায়। বিভোর ইশারায় ওদের চুপ করতে বলে। একপাশে দাঁড়িয়ে সামনে এগোতে থাকে। ধারা দেখতে পায় 3টা প্রাপ্তবয়স্ক ছেলেকে, চেহারায় বকাটে ছাপ। দেখেই মনে হচ্ছে এদের বিকৃত মস্তিষ্ক। পাশ কেটে যাওয়ার সময় একজন বলে উঠল, বাংলাদেশি। শায়ান জবাব দেয়, জি। হ্যাঁ, আমরাও বাংলাদেশি। তো অন্ধকারে গার্লফ্রেন্ড লইয়া পাহাড়ের তলে যাওনি? বিভোর এদের পাত্তা না দিয়ে দিশারি ধারার হাত ধরে আরো এগিয়ে যায়। তখন একজন বখাটে বিচ্ছিরিভাবে হেসে বলে উঠল, আমার লগেও শেয়ার করো মামারা, মাল দুইটা দেখতে তো হেব্বি আছে। বিভোরের কান ঝাঁঝা করে উঠল, তবুও কিছু বলল না। তখন আর একজন আরো খারাপভাবে বলল, লম্বা মিয়া দিয়ে 2জনে হাত ধরে যাইতেছে, একা খাইবে নি মিয়া? আমরারে না দাও, পিছনে ইনোসেন্ট বন্ধুটার প্রতি দয়া করো। একসাথে 4 জন বখাটে গা গুলানো হাসিতে মেতে ওঠে। বিভোর ধারা দিশারিকে ছেড়ে পেছনে ফেরে। শান আটকে উঠল। বিভোর রেগে গেলে তুলকালাম কাণ্ড করে বসে। শান বিভোরকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, ওরা কিন্তু ডেঞ্জারাস। বিভোর শায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্যান্ট থেকে লেদার বেল্ট খুলতে খুলতে ছেলেগুলো সামনে এসে দাঁড়ায়। 1 সেকেন্ড সময় না নিয়ে যেইভাবে পারে পেটাতে থাকে। রাগে বলতে থাকে, কুত্তার বাচ্চা, বাংলাদেশে লুচ্চামি করে শান্তি লাগে নাই, দার্জিলিং আইসস লুচ্চামি করতে। শান দৌড়ে আসে। তার আগে কেউ একজন ছুরি হাতে বিভোরের হাতের বাহুতে আঘাত করে। বিভোর আর্তনাদ করে উঠল। শায়ান আর দিশারির চিৎকারে রাতের পাহাড় দেখতে আসা অনেক পর্যটক বেরিয়ে আসে। ছেলেগুলো মানুষ দেখে পালায়। বিভোর হাত চেপে ধরে রাস্তায় বসে পড়ে। খুব ধার ছিল ছুরিতে। জ্যাকেট ভেদ করে বাহুর মাংস তুলে দিয়েছে হয়তো। ধারার শরীর অবশ হয়ে আসে। তার হিমোফোবিয়া আছে। রক্ত দেখে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে রাস্তায়।
5-6 জন লোক বিভোরকে ঘিরে দাঁড়ায়। সায়ান, দিশারি দুইজনের চোখে মুখে ভীতি। একজন লোক ইংলিশে বলে, সামনের বাজারে ফার্মেসি দেখেছি, প্লিজ আহতকে নিয়ে চলুন। এমন কড়া কড়া ইংলিশ কণ্ঠ শুনে দিশারি ঘুরে তাকায়। জ্যাকেট পরা একজন শ্বেতাঙ্গ লোক দাঁড়িয়ে আছে। সায়ান বিভোরকে ধরে দাঁড় করায় ফার্মেসিতে নিয়ে যাওয়ার জন্য। বিভোর বাহুতে এক হাত চেপে রেখে দাঁড়ায়। দিশারি সায়ান দেখেনি ধারা যে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বিভোর এদিক ওদিক তাকায়। সায়ান বলল, কি হলো, চল। বিভোরের উৎকণ্ঠা। ধারা ও কই? দিশারি সায়ান আতকে উঠে ঘুরে তাকায়। কিছুটা দূরত্বে ধারাকে দেখতে পায়। দিশারি হাত পা কেঁপে ওঠে। তার মনেই নেই ধারার হিমোফোবিয়া আছে। চিৎকার করে ওঠে। ধারা, দৌড়ে ধারার কাছে আসে। বিভোর লোকগুলোর উদ্দেশ্যে বলল, কেউ মাফলার দিতে পারবেন? শ্বেতাঙ্গ লোকটি বলল। সরি। বিভোর ইংলিশে আগের কথাটি বলে। শ্বেতাঙ্গ লোকটি বলল, ইয়েস। গলা থেকে মাফলার খুলে বিভোরের হাতে দেয়। বিভোর সায়ানকে বলে, নে, বেঁধে নে। যা বলছি কর প্লিজ। সায়ান দ্রুত বেঁধে দেয়। বাঁধার সময় বিভোর হালকা আর্তনাদ করে। বাঁধা শেষে দৌড়ে ধারার কাছে আসে। কয়েকবার গালে থাপ্পড় দিয়ে ডাকে। দিশারি কেঁদে বলে, ও রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে, খুব ভয় পায়। বিভোর দ্রুত কোলে তুলে নেয়। সায়ান চিৎকার করে ওঠে। এই হাতে কি করছিস? দে, আমি নিচ্ছি ধারাকে। বিভোর হাঁটা শুরু করে। সায়ান বাধা দেয়। বিভোর সায়ানের দিকে একবার কড়া চোখে তাকায়, তারপর আবার দ্রুত হাঁটা শুরু করে। সায়ান বিভোরের সাথে তাল মিলিয়ে রীতিমতো দৌড়াচ্ছে। বারবার বলছে, আমি এতটা অকর্ম নই, এভাবে কষ্ট করে তোকে নিতে হবে না। আমাকে দে, আমি পারবো। বউটা তো আমার, দায়িত্ব আমার, তোর নয়। বিভোর এগিয়ে গেছে। সায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে সীমাহীন আশ্চর্য নিয়ে হাঁ করে তাকিয়ে ভাবছে, বিভোর কি বলল? বউ? বউ মানে? দিশারি সায়ানের পাশ কেটে যাবার পথে তাড়া দেয়। দাঁড়াচ্ছিস কেন, চল। ধারাকে হোটেলের রুমে রেখে বিভোর ফার্মেসিতে আসে। সাথে সায়ান আর শ্বেতাঙ্গ লোকটি। ধারার পাশে দিশারিকে রেখে এসেছে। দিশারির কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। ব্যান্ডেজ করার শেষে নিজের মতো করে ফার্মেসি থেকে ক্ষত দ্রুত শুকানোর ঔষধ নিয়েছে বিভোর। অনেকবারই এরকম আহত হয়েছে সে পর্বত আরোহণের সময়। তাই সেই সময়টাতে ব্যাগে বিভিন্ন রকম ঔষধ রাখতে হয়। ফলে ঔষধের নাম তার মুখস্থ। হোটেলে ফেরার পথে বিভোর শ্বেতাঙ্গ লোকটিকে ইংলিশে প্রশ্ন করলো, ধন্যবাদ আপনাকে। আপনার মাফলারটা তো রক্তে রাঙা হয়ে গেছে। আমি বরং আপনাকে আগামীকাল আরেকটা কিনে দেব। নো, ইটস ওকে, কোনো দরকার নেই। বিভোর হাসলো, কিছু বলল না। সায়ানের এই লোকটিকে কেন জানি মোটেও ভালো লাগছে না। সায়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কি আমাদের সাথে হোটেলে যেতে চাচ্ছেন? শ্বেতাঙ্গ লোকটি হেসে বলল, ইয়েস, আমি সাগরিকা হোটেলেই উঠেছি। সায়ান মুখ ঘুরিয়ে নেয়। বিভোর প্রশ্ন করলো, একা এসেছেন? নো, আমার মেয়ে বউ হোটেলে আছে। আমেরিকা? ইয়েস, আই এম কামিং ফ্রম আমেরিকা। সায়ান কঠিন গলায় বাংলায় বলল, নাম কি তা? শ্বেতাঙ্গ লোকটি বুঝতে পারল না, বলল, সরি। বিভোর ইংলিশে বলল, আপনার নাম জানতে চেয়েছে। অ্যালান। বিভোর হেসে বলল, নাইস নেম। সায়ান যতটা সম্ভব মুখ কুঁচকে বলল, বালের নাম। অ্যালান বুঝতে পারল না। হেসে সায়ানকে বলল, সরি। সায়ান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, নাথিং। অ্যালান বিভোরকে জিজ্ঞাসা করলো, আপনার নামটি কি জানতে পারি? মুহতাসিম মাহতাব বিভোর। আপনি বিভোর বলুন। অ্যালান হেসে উচ্চারণ করলো, বেভর। বিভোর। বেভর? আচ্ছা, একটা ডাকলেই হল। বেভর, আপনি এতক্ষণ মাফলার বেঁধে আহত হাত নিয়ে কিভাবে থাকলেন? আমার স্বপ্ন পৃথিবীর বিখ্যাত পর্বত শৃঙ্গের যে কোনো একটি জয় করা, চূড়ায় পৌঁছানো। এখনো সম্ভব হয়ে ওঠেনি, তবে বিভিন্ন তুষার পর্বতে অনেক রাতে কাটিয়েছি। অনেক আহত হয়েছে, তখন কিন্তু চিকিৎসা ছাড়াই থাকতে হয়েছে। তাই সমস্যা হয় না তেমন, অভ্যস্ত আছে। ওয়াও, গ্রেট। যদি গড থেকে থাকে, তিনি যেন আপনার স্বপ্ন পূরণ করেন। জবাবে বিভোর হাসে। সায়ান বিভোরকে ফিসফিসিয়ে বলল, শালা কি নাস্তি?
বিভোর শায়ানকে চোখ রাঙায়। ধারা চোখ খুলে হোটেলের রুমের ছাদ দেখতে পায়। দ্রুত উঠে বসে। চারপাশে চোখ বুলিয়ে দেখে বিভোর নেই, কেউ নেই। ভয়টা এখনো কাটেনি। চোখের সামনে বিভোরের আর্তনাদ ভেসে আসছে। বিভোরের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ধারা চিৎকার করে ওঠে। দিশারি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ধারার মাথায় হাত রেখে আদুরে গলায় বলে, কি হয়েছে পাখি? ধারার চোখে মুখে ভয়। কোনো মতে দিশারিকে বলল, বিভোর উনি কই? ফার্মেসিতে গেছে। তখন বিভোর রুমে ঢোকে। ওপরে ওঠার সময় ধারার গলার আওয়াজ শুনেছে। বিভোরকে দেখে ধারা কলিজায় পানি পায়। বিছানা থেকে নেমে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে, ফুপিয়ে কেঁদে ওঠে। বিভোর বিস্ময়ে আবিষ্কার করে বুকের বাঁ পাশটা চিনচিন করছে। ধারা শরীরের সবটুকু শক্তি দিয়ে বিভোরকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, আপনি ভালো আছেন? ওরা আর কিছু করছে? রক্ত পড়ছিল তখন, আমার হাত পা কাঁপছিল, রক্ত পড়ছে, আমার ভয় করছে। বিভোর অনুভব করে ধারার শরীর কাঁপছে, তরতর করে কাঁপছে। বিভোর এক হাত ধারার পিঠে রেখে বলল, আমি ঠিক আছি ধারা, আপনি শান্ত হন। ধারা বিভোরকে ছেড়ে বিছানায় বসে। তখন নাক টেনে কাঁদছিল। বিভোর হালকা হেসে বলল, বাড়ি থেকে পালিয়ে ট্রাভেলিং করা মেয়েটার রক্ত দেখে এত ভয় পায়, এত ভীতু। ধারা শান্ত হয়ে এসেছে, ভয়টা কেটে গেছে। মনে পড়েছে কয়েক মিনিট আগে সে বিভোরকে কিভাবে জড়িয়ে ধরেছিল। এটা একদমই ঠিক হয়নি। দিশারি হতবাক। সে শায়ানের দিকে কৌতূহল নিয়ে তাকায়। শায়ান চোখের ইশারায় একটা ইঙ্গিত দেয়, যে ইঙ্গিতের অর্থ হলো শায়ান এমন কিছু জানে ওদের সম্পর্কে যা দিশারি জানে না। সুযোগ বুঝে দিশারিকে জানানো হবে। বিভোর নীরবতা ভেঙে বলল, ধারা আপনি বিশ্রাম করুন, আসছি, গুড নাইট। বিভোর দরজার সামনে এসে আবার ঘুরে তাকায়। ধারা তাকিয়েছিল। হাত থেকে অনেক রক্ত ঝরছে, ফলে বিভোরের মুখটা চুপসে আছে। ধারার বুক ধক করে ওঠে। বিভোর মৃদু হেসে বেরিয়ে যায়। আচমকা ধারা বুকে শূন্যতা অনুভব করে। শায়ান ইশারায় দিশারিকে বলে একবার শায়ানের রুমে আসতে, তারপর বেরিয়ে যায়। দিশারি ধারাকে পানি খাইয়ে দেয়, তারপর শুয়ে দিয়ে বলল, আসছি আমি। আবার আসবি কবে? ভয় পাবি না একা থাকতে? না। আচ্ছা তাহলে দরজাটা লাগাই দে। দিশারি শায়ানের রুমে আসে। শায়ান দরজা লাগিয়ে দিতেই দিশারি বলল, দরজা লাগাচ্ছিস কেন? কিছু করুম না বাল, আমি এত খারাপ না। দেখা হয়ে গেছে, তুই কেমন? এমন করবি? আচ্ছা ক, কি কবি? তোর বোনের বিয়ে হয়েছিস? কি কসবাল, আমার বোনের বিয়েতে না তুই গেলি, গাঁজা খাইছস? আমি তো তখন ছিলামই। বাল, তোর ওই বোন না, ধারার কথা কইতেছি। দিশারি বিস্ময় নিয়ে তাকায়। শায়ান কিভাবে জানলো ধারা বিবাহিত? দিশারিকে হাঁ করে থাকতে দেখে বলল, এমন ভং ধরছুস কেন? তুই কেমনে জানলি? বিভোর যে ম্যারিড, এটা তো জানোস না? কি? বিভোর ম্যারিড? হ্যাঁ, আমি ছাড়া কেউ জানে না। ও কেউ রে বলে না, কারণ বিয়ের রাতেই বউ পালাইছে। কেউ শুনলে বলে যে বিভোরের পুরুষত্বের সমস্যা, তাই বউ পালাইছে। দিশারির মাথা ভন ভন করে উঠল। ধপ করে সোফায় বসে দুয়ে দুয়ে মিলিয়ে দেখে ধারা বিভোর দুইজনের কাহিনী মিলালে এক সূত্রে গাথা পড়ে। দিশারি প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায়। শায়ান মাথা নাড়ায়। শায়ানের রুম থেকে বেরোবার সময় দিশারির মনে হয় ধারাকে বলেছিল সে বিভোরকে ভালোবাসে। দিশারি চোখ বুজে জিভ কাটে। তারপরে মস্তিষ্কে প্রশ্ন জাগে, সত্যি কি সে বিভোরকে কখনো ভালোবেসেছে? ভালোবাসাটাই বা কি? শায়ানের রুমে আবার ঢোকে। শায়ান শার্ট চেঞ্জ করতে নিয়েছিল। দিশারিকে দেখে দ্রুত শার্ট ঠিক করে বলল, কি হয়েছে? ভালোবাসা কাকে বলে? যে বাসায় এসি, সুইমিং পুল, রেফ্রিজারেটর ইত্যাদি আছে, তাকে ভালোবাসা বলে। এবার যা ফুট। দিশারি চোখ রাঙিয়ে শায়ানের দিকে তাকায়। সোফা থেকে পানির বোতল নিয়ে শায়ানের দিকে ছুঁড়ে মেরে পায়ে গটগট আওয়াজ তুলে রুম থেকে বেরিয়ে পড়ে। রাত গভীর। ধারার কিছুতেই ঘুম আসছে না, ছটফট করছে। এতটা আঘাত পেয়েছে হাতে, এখন কেমন আছে বিভোর? ধারার আঘাত পেলেই রাতে জ্বর ওঠে। বিভোরের কি জ্বর উঠেছে? ওনের কি খুব যন্ত্রণা হচ্ছে হাতে? এত মায়া কেন হচ্ছে? এত হৃদয় কেন পুড়ছে মানুষটার জন্য? ধারা হাতড়ে বেড়াচ্ছে এইসব প্রশ্নের উত্তর। যন্ত্রণা হচ্ছে মাথায়। ধারা, ঘুমিয়ে পড়েছেন? ধারা ধর ফুরিয়ে ওঠে। সে বিভোরের কণ্ঠ শুনল, মনে হলো স্বপ্ন নাকি বাস্তব।
ধারা কান খাড়া করে আবার শোনার জন্য। ধারা, আপনি জেগে আছেন? হ্যাঁ, সত্যি ডাকছে। ধারা কম্বল ছুঁড়ে ফেলে দৌড়ে এসে দরজা খুলে বিভোরকে দেখতে পায়। ঘুমু ঘুমু চোখ, কপাল ছড়িয়ে চুল, গাল ভর্তি খোঁচা দাড়ি, পরনে শুধু একটা ব্লু শার্ট। ধারা উত্তেজনায় আঙুলের উপর ভর দিয়ে পা তুলে বিভোরের গলা জড়িয়ে ধরে শক্ত করে। বিভোর বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, ঘুমাতে পারছিল না সে। তখন ধারা এত শক্ত করে জড়িয়ে ধরেছিল, রুমে যাওয়ার পরে মনে হচ্ছিল ধারা বুকের সাথে লেপ্টে আছে, কিন্তু ছোঁয়া যাচ্ছে না। বুকে অশান্তি বেড়েই চলছিল। মনে হচ্ছিল ধারা জেগে আছে, তাই কিছু না ভেবে পাগলামি করে জ্যাকেট না পরেই চলে আসে। শীতে শরীর ঠান্ডা হয়ে এসেছিল। ধারা দ্বিতীয়বারের মতো জড়িয়ে ধরাতে সর্বাঙ্গে গরম উষ্ণতা ছড়িয়ে পড়ে। মেয়েটার কি হুটহাট জড়িয়ে ধরার রোগ আছে? প্রায় মিনিট খানেক পর ধারার মনে পড়ে সে খুশিতে উত্তেজনায় বিভোরকে দ্বিতীয়বারের মতো জড়িয়ে ধরেছে। বিজলির গতিতে জড়িয়ে ধরেছে, আবার বিজলির গতিতে দ্রুত সরে যায়। বিভোরের দিকে একবার তাকায়। বিভোর কিছু বুঝে ওঠার আগেই ধারা দরজা লাগিয়ে দেয়। বিভোর হতচকিত, মেয়েটা এত অদ্ভুত কেন? মাথা চুলকাতে চুলকাতে বিভোর নিজের রুমের দিকে পা বাড়ায়। ধারা দরজা লাগিয়ে হাঁপাতে থাকে, কপালে হাত রেখে ভাবে কি হচ্ছে এসব? কিসব করছে সে? তার কি হয়েছে? এত আকুলতা কেন? ধারা কয়েক সেকেন্ড পায়চারি করে, বিড়বিড় করে, না, এটা ঠিক হয়নি। মুখের ওপর দরজা লাগানো একদমই ঠিক হয়নি। ধারা দ্রুত গতিতে দরজা খুলে। এ কি, নাই বিভোর, চলে গেছে। ধারার চোখ ছলছল করে ওঠে। দরজা লাগিয়ে এক ঢোক পানি খায়। ঘন নিঃশ্বাস নিতে নিতে সে ক্লান্ত। বিছানায় বসে মাথায় দুহাত রাখে। ব্যাগ থেকে নোটপ্যাড আর কলম বের করে। মাঝের একটা পেজে কাপা হাতে লেখে, প্রথম প্রেমে পড়ার মতো সর্বনাশা দ্বিতীয়টি নেই। আজ সবার আগে বিভোরের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে শায়ানকে ডেকে তোলে, তারপর দিশারিকে। ধারার রুমের সামনে এসে থমকে যায়। গতকাল রাতের কথা মনে পড়ে। সকাল সকাল বিভোরকে দেখে ধারা অস্বস্তিতে ভুগতে পারে, তাই আর ডাকলো না। দিশারির রুমের দরজায় করাঘাত করলো। দিশারি বিরক্তি নিয়ে দরজা খুলে। বিভোর বলল, ধারাকে ডেকে তোল। কথা শেষ করে দরজার সামনে থেকে সরে যায়। দিশারি বিরক্তিতে কপাল ভাঁজ করে ধারার রুমের সামনে আসে। কয়েকবার করাঘাত করার পর ধারার সাড়া পাওয়া যায়। রুমে আসার পথে অ্যালানের সাথে দেখা হয়। কিশোরী বয়স থেকেই দিশারির ইচ্ছে ফর্সা ধবধবে শ্বেতাঙ্গ যুবকের সাথে প্রেম করার, আর অ্যালান নিশ্চিন্তে একজন সুদর্শন পুরুষ। প্রথম দেখাতেই ভালো লাগার মতন। দিশারি অ্যালানের আকর্ষণ পেতে হাত নাড়িয়ে হাই বলল। অ্যালান এগিয়ে আসে, ইংলিশে বলল, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। গতকালের রাতেই আমাদের দেখা হয়েছিল, প্লিজ মনে করার চেষ্টা করুন। দিশারির কেঁদে দেওয়ার অবস্থা। এই শ্বেতাঙ্গ লোকটিকে মনে করাতেই হবে তাদের গতকাল দেখা হয়েছিল, নয়তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অ্যালান গুপ্তধন পেয়েছেন এমন প্রকাশভঙ্গি নিয়ে বলল, মনে পড়েছে, বেবরের সাথে দেখেছি। দিশারির মুখে সুন্দর মসৃণ ত্বক কুঁচকে যায়। খাঁটি বাংলায় বলে, বেবর কেডা? সরি, বেবর কে? গতকাল রাতে যে আহত হলো মনে পড়েছে? দিশারি বিড়বিড় করে, শালা গবের। কিন্তু মুখে হাসি রেখে সুন্দর করে টেনে বলল, এই তো চিনছেন, আপনি বুঝি এই হোটেলেই উঠেছেন? হ্যাঁ, এই হোটেলেই। ও আচ্ছা। দিশারি কথা খুঁজে পাচ্ছে না। অ্যালান বলল, দেখা হয়ে ভালো লাগলো, বাই। দিশারির মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোনো মতে বলল, চলে যাবেন? আচ্ছা যান, বাই। ইসলামিয়া রেস্টুরেন্টে নাস্তা সেরে জাপানিজ টেম্পেলের দিকে যাত্রা শুরু করে ওরা। আজকের প্ল্যান অনেকগুলো প্লেস দর্শন করা। জাপানিজ টেম্পেলে পৌঁছে ধারা দৌড়ে একদম উঁচু জায়গাটায় গিয়ে দাঁড়ায়। দার্জিলিং শহরের একদম উঁচু জায়গাটায় ধারা দাঁড়িয়ে আছে। এখান থেকে পুরো শহরটা চোখে পড়ছে। ধারার নিজেকে পাখি মনে হচ্ছে। দুহাত পাখির ডানার মতো ছড়িয়ে দেয়। হু হু করে বাতাস বইছে। ধারার সিল কিছু অবাধ্যের মতো উঠছে, যেন মাথা থেকে ছিঁড়ে উড়ে যেতে চাইছে। বিভোর কিছুটা দূরে দাঁড়িয়ে ধারাকে দেখছে। সকালে প্রথম দেখা হতেই ধারা বলল, আজ ঘুরতে যেতে হবে না, রেস্ট করুন। কতটা আঘাত পেয়েছেন? আর এরকম ভারী শার্ট জ্যাকেট পরেছেন কেন? ব্যথা পাচ্ছেন? ব্যথা পাচ্ছেন না? এত কেয়ারলেস কেন? ধারার এত প্রশ্ন শুনে বিভোর হেসে ফেলে, বলে,
এর চেয়েও বড় আঘাত নিয়ে বরফের মাঝে থেকেছি ধারা। আপনি এত চিন্তা করবেন না, আমার কষ্ট হচ্ছে না। ধারার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। অবাক স্বরে বলল, এসেও বড় আঘাত কই দেখি। বিভোর নখ কামড়ে হাসে। তখন কপালের উপর ছড়িয়ে থাকা কয়টা চুল হালকা নেড়ে ওঠে, যা সূক্ষ্ম চোখে খেয়াল করে ধারা। তারপর নির্বিকার ভাবে বলল, দেখি। ও বুঝেছি, বউ ছাড়া কাউকে দেখানো যাবে না। বিভোর মৃদু হেসে বলল। আমার বউ তো আমার সামনে। শোনামাত্র ধারার বুক কেঁপে উঠল। কোত্থেকে যেন উত্তাল অবাধ্য ঢেউ এসে সমস্ত মনের ভেতরটাকে নাড়িয়ে দিল। সত্যি তো, সে তো বউ। তারপর ওরা গেল প্রায় 800 ফুট উঁচুতে স্থাপিত গোর্খাল্যান্ড স্টেডিয়ামে। কিছু ছবি তোলে দিশারির ফটোগ্রাফার হিসেবে শান ভূমিকা পালন করছে। এরপর ভিক্টোরিয়া ফলস কিংবা শতবর্ষের প্রাচীন মন্দির দীরদাহাম টেম্পলে ঘোরাঘুরি করলো। তেনজিং রকে এভারেস্ট জয়ী পর্বতারোহী নেপালি শেরপা তেনজিং নোরগের স্মরণে এক পাথরের নামকরণ করা হয়েছে। আকারে ছোট হলেও উঁচু পাহাড়ের মতোই তার দম্ভ, সেটিও দেখা শেষ হলো। বিভোর সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও পর্যটকদের জন্য স্বল্প উচ্চতার পর্বতারোহণ অভিজ্ঞতা হয়ে যায় এখানে। আমি এখানে প্রশিক্ষণ নিয়েছি দ্বিতীয়বারের মতো যখন দার্জিলিং এসেছি। সেখান থেকে ওরা সরাসরি চলে আসে পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দুটোর প্রবেশ ফটক একটাই। একটা টিকিটেই দুটি জায়গা দেখে নেওয়া যায়। ভারতের উচ্চতম চিড়িয়াখানাগুলির মধ্যে এই পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্কই সব থেকে বড়। চিড়িয়াখানা চত্বরের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI। এমনভাবে পথ নির্দেশনা করা হয়েছে যাতে পর্যটকরা চিড়িয়াখানার একটা দিক দেখতে দেখতে চলে যাবেন MHI এর, আবার ফেরার সময় চিড়িয়াখানার অন্য একটা দিক দেখতে দেখতে ফিরবেন। পার্কের প্রবেশ পথেই ওরা দেখতে পায় অনেকগুলো দোকান সাজানো আছে। বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। শীতের শাল, জ্যাকেট, ট্র্যাডিশনাল ছুরি, পেন্টিং সহ নানা জিনিস এখান থেকে দরদাম করে কিনছে অনেক ক্রেতা। পার্কের প্রবেশ মূল্য সার্কভুক্ত দেশের জন্য জনপ্রতি 60 টাকা। ধারার চিড়িয়াখানা খুব পছন্দ, সে আগে আগে হেঁটে আসে। চিড়িয়াখানার বিশেষ বাসিন্দা রেড পান্ডা। ধারা একটা রেড পান্ডাকে অনেকবার ডাকে, কিন্তু কিছুতেই সামনে আসতে চায় না। ধারার মনে হলো পান্ডাটি একটু যেন লাজুক প্রকৃতির। ক্যামেরায় ধরার জন্য কয়েক সেকেন্ড থিতু হয়ে বসে আবার পালিয়ে যায় পান্ডাটি। একটু দূরে ভল্লুক দেখতে পায়। এছাড়া বাঘ, চিতাবাঘ, স্নো লেপার্ডদের দেখা পাওয়া যায়। ধারার চোখ চকচক করে ওঠে। পর্যটকদের দিকে তাকিয়ে দারুণ পোজ মারছে ভাল্লুকটি। তা শুধু বিভোর আর ধারা উপভোগ করছে। দিশারি ভয়ে শানকে খামচে ধরে দূরে দাঁড়িয়ে আছে। বারবার শানকে বলছে, বাঘ ভাল্লুক এগুলো যদি খাঁচা ভাঙ্গা চলে আসে তখন কি হইব? এখানে কেন আনলি আমারে? উফ, তখন কে বাঁচাবে আমাকে? শানের বিরক্তিতে কলিজা ফেটে যাচ্ছে। মেয়েটা তো ন্যাকামি কেন করে? আবার খামচি মেরে ধরে রেখেছে, কিছুতেই সে সামনে যেতে পারছে না। শান বিড়বিড় করলো, শালার কপালে জুতার বাড়ি। এরপর ওরা পৌঁছালো হ্যাপি ভ্যালি টি অ্যাসিস্ট। পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে এই চা বাগান। এখান থেকে চা পাতা সংগ্রহ করে নেয় দিশারি। সে এখান থেকে বের হয়ে শান বলল, দার্জিলিং মানুষদের কি সুন্দর ব্যবহার। ধারা হেসে তাল মিলালো, ঠিক ভাইয়া, খুবই বন্ধু। ঠিক ভাইয়া, ভীষণ অমায়িক ব্যবহার দেখলাম। বিভোর ফোড়ন কাটলো, কারণ পর্যটকদের আসা যাওয়ার উপরেই ওদের জীবিকা নির্বাহ করে, আর তাই ট্যুরিস্টদের খুব সমাদর করে তারা। শান বলল, এখানকার মানুষজন দেখি প্রায় সবাই মোটামুটি বাংলা বলতে এবং বুঝতে পারে। বিভোর বলল, ওরা প্রায় অনেকগুলো ভাষাই রপ্ত করে নিয়েছে পর্যটকদের চাওয়া পাওয়া বোঝার জন্য। তখন 3:30 বাজে। দিন অনেক বাকি এখনো। ছোটখাটো প্রায় সব জায়গা দেখা শেষ। হোটেলে ফেরার পথে ধারা বলল, এক্ষুনি ফিরতে ইচ্ছে হচ্ছে না। বিভোর বলল, হোটেলে পৌঁছাতে 30 মিনিট বাকি। হেঁটে গেলে 1 ঘন্টার উপর লাগবে। হেঁটে যেতে চান? এতে অবশ্য পাহাড়ের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ধারা কিছু না ভেবেই বলল, অবশ্যই চাই। ড্রাইভার গাড়ি থামান। দিশারি বাধা দেয়, না না, কি কস? মাথা খারাপ হয়েছে?
ধারা মন খারাপ করে বলে। প্লিজ আপু এক্ষুনি ফিরতে চাচ্ছি না। বিভোর বলল। থাকুক না, হেঁটে যাক, তো সমস্যা কি? দিশারি কটকটে গলায় বলল। আমি হাঁটবো না, টায়ার লাগতেছে। তুই সায়ন চলে যা, আমি ধারাকে নিয়ে হেঁটে আসছি। দিশারি কিছু বলতে চেয়েছিল, তার আগে সায়ান ইশারায় চুপ করতে বলল। দিশারির মনে পড়ে ধারা আর বিভোর স্বামী স্ত্রী, আর ওরা দুজন কিছুক্ষণ একা একসাথে থাকলে অনুভূতিগুলো আরো তাজা হয়ে উঠবে। দিশারি ড্রাইভারকে তাড়া দেয় গাড়ি থামাতে। গাড়ি থামতেই দিশারি ঠেলে বিভোর আর ধারাকে নামিয়ে দেয়। বিভোর ভারী অবাক হলো। দিশারির হঠাৎ করে কি হলো ঠাউর করতে পারলো না বিভোর। গাড়িটা শুরুত করে চোখের আড়াল হয়ে যায়। নির্জন নিরিবিলি পাহাড়ি পরিবেশের পাকা রাস্তায় তারা দুইজন একা। কি বলে কথা শুরু করা উচিত বুঝে উঠছে না দুইজনে। এরই মধ্যে ধারার মনে পড়ে গতকাল রাতে বিভোরের বলা একটি কথা। বিভোর বলেছিল, বাড়ি থেকে পালিয়ে ট্রাভেলিং করা মেয়েটা রক্ত দেখে এত ভয় পায়, এত ভীতু। ধারা আটকে ওঠে। বিভোর কিভাবে জানে সে বাড়ি থেকে পালিয়ে ঘোরাঘুরি করে? কিভাবে? তবে কি এটাও জানে সে যে বিয়ের রাতে ও ট্রাভেলিং এর জন্য পালিয়েছে? বয়ফ্রেন্ড ট্রাফেন্ড নামে আদেও কিছুই নাই। বিভোর তুড়ি বাজিয়ে ধারার মনোযোগ আকর্ষণ করে। ধারা সচকিত হয়। বিভোর বলল, এত আনমনা হয়ে রাস্তাঘাটে কিছু না ভাবাই ভালো। ধারা হেসে কানে চুল গুজে। দুইজন চুপচাপ পাশাপাশি হাঁটতে থাকে। মুখে তাদের কোনো কথা নেই। পাহাড় বড় রহস্যময়। একটু আগে ঝকঝকে আকাশ ছিল, হঠাৎ চতুর্দিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। অতর্কিতই যেন এক বিপদের সংকেত নিয়ে হাজির হয় কালো মেঘের দল। হু হু করে বইতে লাগে হিমশীতল হাওয়া। কয়েক মিনিটের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে। বিভোর উত্তেজিত হয়ে বলল, বৃষ্টি আসবে? আপনার বৃষ্টিতে কোনো সমস্যা হয়? না, তবুও দার্জিলিং এর বৃষ্টিতে না ভেজাই ভালো, জ্বর আসতে পারে। কাঞ্চনজঙ্ঘার বরফ গলে এই বৃষ্টি হয়, খুবই ঠান্ডা জল। ঠিক, কিন্তু যাবোটা কোথায়? বিভোর এদিক ওদিক তাকায়। কিছুটা ধরে 30-40 ফুট নিচে একটা সমতল জায়গা দেখতে পায়। সমতল জায়গাটা একটা পাহাড়ের চূড়া। জায়গাটির 15-20 ফুট ওপরে অন্য আরেকটি পাহাড় বাঁকা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফলে বৃষ্টির পানি সমতল জায়গাটিতে পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টির পানি থেকে ধারাকে সুরক্ষিত রাখার মতো উপযুক্ত জায়গায় মনে হলো বিভোরের। আর ধারাকে নিয়ে এইটুকু পাহাড় বেয়ে নামা বিভোরের কাছে পানি ভাত। কিন্তু যদি ঝড় উঠে পাহাড় ধসে মারা যাওয়ার আশঙ্কা আছে। তবে আবহাওয়া বলছে ঝড় আসবে না। আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা আছে বিভোরের। ধারার এক হাত শক্ত করে ধরে বলল, 2 মিনিট আমার সাথে দৌড়ুন প্লিজ। ধারা হতবিহ্বল। সে দৌড়ের মাঝে বলল, প্লিজ আপনি এভাবে দৌড়াবেন না, আপনার হাত আহত। কে শোনে কার কথা? ইতিমধ্যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করেছে। যত দ্রুত সম্ভব পাহাড় বেয়ে ধারাকে নিয়ে নিরাপদে পৌঁছাতেই হবে, নয়তো মেয়েটা নিশ্চিত এই বৃষ্টির পানিতে জ্বর বাঁধাবে। আজকাল ওরা বড্ড নেশা করছে, যে নেশার নাম ভালোবাসা। কি জানি কেন, কিন্তু নেশাটা মহামারী আকারে বেড়ে চলছে। একজন আরেকজনকে আঁকড়ে ধরতে চাইছে, ছোট্ট একটা বিপদ থেকেও সুরক্ষিত রাখতে চাইছে। একজন আরেকজনের ভাগ কোনো রকম অসুখেও দিতে চাইছে না। সাংঘাতিক ব্যাপার স্যাপার। আপনি ব্যাগ থেকে দড়ি বের করেছেন কেন? এত লম্বা দড়ি ব্যাগে নিয়ে ঘোরেন কেন? আমরা এখানে দাঁড়িয়েছি কেন? গাছে দড়িটা বাঁধছেন কেন? কি করছেন বলবেন প্লিজ? ধারা উতলা হয়ে এক নাগারে প্রশ্ন করে যাচ্ছে। বিভোর মন দিয়ে কাছে শক্ত করে মোটা দড়িটা বাঁধে। বাঁধা শেষে দড়ির শেষ মাথাটুকু ডান হাতে পেঁচিয়ে ধরে। তারপর ধারার সামনে এসে বলল, আমাকে জড়িয়ে ধরতে আপনার কোনো আপত্তি আছে? ধারা সামান্য নড়ে উঠল। খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, কিন্তু কেন? বিভোর আঙুলের ইশারায় লক্ষ্য দেখায় যেখানে তাদের পৌঁছাতে হবে। ধারা আঁতকে উঠে বলল, ওইখানে যেতে চাচ্ছেন, কিন্তু কেমনে? বিভোর তাড়া দেয়, প্লিজ আমাকে ভরসা করুন, বৃষ্টি এখন হালকা, তারপর বেড়ে যাবে। ধারা দ্রুত এগিয়ে আসে বিভোরের সামনে। বিভোর বাম হাতে ধারার কোমর শক্ত করে ধরে বলল, আমার 2 পায়ের উপর আপনার পায়ের ভর রাখুন, আর 2 হাতে গলা জড়িয়ে ধরুন। ধারা বিভোরের কথা মতো পায়ের ওপর পা রাখে, 2 হাতে গলা জড়িয়ে ধরে। বিভোর ডান হাতে দড়ি টান টান করে শক্ত করে ধরে। পাহাড়ের গায়ে পা রেখে 5 ফুট নামার পর আচমকা পাহাড়ের গা থেকে পা সরিয়ে ঝুলে পড়ে। হাত থেকে দড়ির প্যাচ খুলে যায়।
ধারা চিৎকার করে উঠল। ও বাবা! বিভোর ধারার মুখ পানে চেয়ে দেখলো ধারা চোখ মুখ খিচে রেখেছে। বিভোর হেসে উঠল। ধারা চোখ খুলতেই বিভোরের চোখ দুটি আগে চোখে পড়ে। বিভোরের চোখের মনি ধূসর মনে হচ্ছে তার। বিভোর আশ্বস্ত করে বলল, ভয় পাবেন না, কিছু হবে না। এবং বৃষ্টিও চলে এসেছে। আমার এক পায়ের উপর থেকে আপনার এক পা সরান। ধারা ডান পা সরিয়ে নেয়। ভয়ে বুক ধুকপুক করছে। বিভোর দড়িটারও শক্ত করে ধরে। ঘেঁষে থাকা পাহাড়ের গায়ে এক পায়ে জোরে ধাক্কা দিয়ে কোথাও একটা লাফিয়ে পড়ে। ভয়ে ধারার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। ফুসফুস চলা বন্ধ হওয়ার উপক্রম। ধারা, চোখ খুলুন। ধারা চোখ খোলে। বিভোর হেসে বলল, এবার ছাড়ুন। ধারা আঁতকে ওঠে। না, পড়ে যাব। বিভোর হাসিতে মাখামাখি হয়ে বলল, আমরা মাটিতে আছি। ধারা পায়ের নিচে তাকায়। ঘাস দেখতে পায়। একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে দুজন। ধারা দূরে তাকায়। ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মাথায় বৃষ্টি পড়ছে না। ব্যাপার কি? ধারা ওপরে তাকায়, দেখে অন্যের একটা পাহাড় ছাদ হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র 2 মিনিটে এতটা নিচে। ধারা বিস্ময়ে হতবিহবল। এভাবেই থাকবেন? ধারা চমকে উঠে দ্রুত সরে যায়। দূরত্ব রেখে দাঁড়ায়। বিভোর চুল খাড়া করতে করতে ঘাসের ওপর বসে। ধারা মিয়ে যাওয়া গলায় বলল, বৃষ্টিতে ভিজলে তেমন কিছুই হতো না। নিজেকে হিরো প্রমাণ করতে এত কষ্ট করতে হতো না। বিভোর হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলল, বাহ, আপনি কথাও চেনেন দেখি। ধারা মুখ বাঁকায়। বিভোর হেসে বলল, দেখে মনে হয় না আপনার এত ওজন। ধারা 2 ঠোঁট কেঁপে ওঠে আক্রোশে। তেজ নিয়ে বলল, মানে বলছেন আমার ওজন বেশি? বিভোর আর চোখে একবার তাকায়, চোখ সরিয়ে বলল, মেয়ে মানুষের সাথে কম কথা বলাই মঙ্গল। ধারা কিছু একটা বলতে গিয়েও বলল না। দূরত্ব রেখে ঘাসের ওপর বসে। দূর পাহাড়ে চোখ রাখে। চারপাশটা সীমাহীন আশ্চর্য সুন্দর মনে হচ্ছে। বৃষ্টির পানি পাহাড়কে আরো জীবিত করে তুলছে। সবুজ রংটা গাঢ় রূপ নিচ্ছে। যেদিকে চোখ যায়, যত দূর চোখ যায়, বৃষ্টি আর পাহাড় এত সুন্দর, এত মোহনীয়। ধারা রয়ে শুয়ে বিভোরকে বলল, আপনি তখন বললেন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছেন, এভারেস্ট। বিভোর ধারাকে কথার মাঝে বাধা দিয়ে বলল, আমার স্বপ্ন এভারেস্ট জয় করা। ধারার চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। অবিশ্বাস্য স্বরে বলল, কি বলেন, কি বলেন? এটা ঠিক, আপনি খুব অসাধারণভাবে পাহাড় বেয়ে ওঠানামা করতে পারেন, তাই বলে এভারেস্টের স্বপ্ন? বিভোর হালকা হাসলো। কিছুক্ষণ পিনপতন নীরবতা। ধারা অপেক্ষা করছে বিভোর কখন কথা বলবে। নীরবতা ভেঙে বিভোর বলল, এভারেস্ট অভিযানে যাওয়ার আগে কড়া প্রশিক্ষণ নিতে হয়, আর এই প্রশিক্ষণ দার্জিলিং এসে নিয়েছি। এর জন্য আমাকে টাকা গুনতে হয়েছে $500, 35,000 টাকা। এছাড়া অভিজ্ঞতা থাকতে হয় 20,000 ফুটেরও বেশি উচ্চতা থেকে ঘুরে আসার, সেটাও করেছি। আর 20,000 ফুটের উপর থেকে ঘুরে আসার ব্যাপারটা বাধ্যতামূলক নয়। অনেকে আছে যারা ছোট ছোট পাহাড়ের মাধ্যমেই নিজের প্রস্তুতি নিয়েছে। আনুমানিক কেটু পর্বতের 22,000 ফুট উপরে উঠেছি আমি। আচমকা বিপজ্জনক আবহাওয়ার জন্য কেটু জয় করা সম্ভব হয়নি। ধারা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। বিস্ময় নিয়ে বলল, আল্লাহ, এটা কোথায়? পাকিস্তানের গিলগিত বালতিস্তা ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে। উচ্চতা কতটুকু? 8,811 মিটার, 28,907 ফুট। দুঃখজনক, এত কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে। কেটো হচ্ছে মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ধারা চুপসে গেছে। বিভোরের মুখ দেখে বোঝা যাচ্ছে সে সিরিয়াস এবং সে প্রস্তুতি নিয়ে অনেক এগিয়ে এসেছে। যা জানা নেই তার সম্পর্কে জানার আগ্রহ ধারার অনেক বেশি। আবার প্রশ্ন করল, এভারেস্ট অভিযানের জন্য কত কষ্ট লাগে? বিভোর হেসে বলল, অনেক। এভারেস্টে চড়তে হলে $25,000, 17,50,000 টাকা দিয়ে নেপাল সরকার থেকে পারমিট নিতে হয়। আর যদি তিব্বত মানে উত্তর পূর্ব রিজ দিয়ে যেতে চাই, সেখানেও $10,000, 7 লক্ষ টাকা দিয়ে পারমিট নিতে হবে। পাশাপাশি ইকুইপমেন্ট সহ অন্যান্য খরচ তো আছেই। এভারেস্ট অভিযানের জন্য কত টাকা লাগে? অন্যদিন বুঝাবো। আপনি পারমিট নিয়েছেন? না, নিব আগামী বছর। আগামী মে যাত্রা শুরুর। আচ্ছা,
পর্বতারোহীর সাথে কি যন্ত্রপাতি রাখে? বিভোর ধারার দিকে তাকায়। ধারার চোখ দুটি চকচক করছে। মেয়েটার সবকিছুতে আগ্রহ বেশি, বিশেষ করে অজানা কিছু জানাতে। বিভোর বলল, বেশ কিছু টেকনিক্যাল যন্ত্রপাতি লাগে। এর মধ্যে রয়েছে হালকা তাঁবু, 0 ডিগ্রি নিচের তাপমাত্রা প্রতিরোধক স্লিপিং ব্যাগ, আইস জ্যাকেট, উইন্ড ব্রেকার ট্রাউজার, মাঙ্কি ক্যাপ, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, কড়া, সানক্রিম, বিশেষ ধরনের দড়ি, পা ও কোমরের বেল্ট, পাহাড়ের খাড়া জায়গায় নিরাপত্তার জন্য দুমুখো ক্যারাবিনা, পর্বতের ঢালে নিজের শরীর আটকানোর জন্য হুক, অ্যালুমিনিয়ামের ফ্লোরিং মই, বরফের পথটি শক্ত না ফাঁপা তা পরীক্ষার জন্য আইসেক্স, হাঁটার লাঠি ইত্যাদি। ধারা দুকালে হাত রেখে অবাক স্বরে বলল, বেশি অর্ধেক নাম প্রথম শুনলাম। আপনার সব যন্ত্রপাতি আছে? না, সব নেই। বাংলাদেশে আছে সব? না, নেপালের কাঠমান্ডুর থামেলে সব পাওয়া যায়। আপনার বয়স তো কম, এই বয়সে কেউ এভারেস্ট জয় করে? বিভোর আওয়াজ করে হেসে উঠল। ধারা যেন এই মুহূর্তে কৌতুক শোনালো। ধারা ভ্রু কুচকায়। বিভোর বলল, সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় করে আমেরিকার এক কিশোর, জর্ডান রোমেরা নাম, বয়স মাত্র 13 বছর। ধারার মাথায় যেন বাজ পড়ল, জিভ ভারী হয়ে এসেছে। কোনো মতে বলল, শুনলাম এভারেস্ট জয় অনেক কঠিন। ছোট ছোকরাটা কেমনে পারলো? কপাল ভালো ছিল, মনোবল ভালো ছিল, তাই পারছে। তাহলে আমি আপনার সাথে যাব। বিভোর মৃদু হেসে বলল, খম্বু আইসফল নামের একটা স্থান এভারেস্টের সবচেয়ে ভয়ানক স্থান। এই স্থান এতটাই বিপদসংকুল যে এভারেস্টে যত প্রাণহানি ঘটেছে তার 80 ভাগই ঘটেছে এখানে। প্রায় 50 ভাগ নিহতদের লাশ এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে বুঝেন যে কতটা বিপজ্জনক স্থান এই খম্বু আইসফল। এই অংশটুকু পার হওয়া অভিযাত্রীদের জন্য পুলসেরাত পার হওয়ার মতো। বরফের পাত, গভীর খাদ, পরিবেশগত আবহাওয়া, 0 ডিগ্রির নিচে তাপমাত্রা, সব মিলিয়ে মৃত্যুপুরী। একটু অসাবধান হলেই সেখানে নিশ্চিত মৃত্যু। হিমালয়ের আর কোথাও এমন ভয়ঙ্কর স্থান নেই। বিভোর থামে, নিঃশ্বাস নিয়ে বলল, খম্বু আইসফলে 1996 সালের 11 মে 19 জন অভিযাত্রী প্রাণ হারায়। এটাই এভারেস্টের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। আর স্বপ্নের এভারেস্ট জয় করতে হলে এই মৃত্যুপুরী পার হয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই। ধারা, যেতে চান? ধারা নিশ্চুপ। এত তথ্য তার জানা ছিল না। সত্যি ভয়ঙ্কর স্থান, ঠিক যেন মৃত্যুপুরী। শরীর কাটা দিচ্ছে ভাবতে গিয়ে, কিন্তু অদ্ভুত এক টান অনুভব করছে ধারা। এভারেস্টের প্রতি টান। হুট করেই টানটা উদয় হলো বুকে। আর একটা ব্যাপার ভাবাচ্ছে, এত দুঃসাহসী একজন পর্বতারোহী তার স্বামী, অথচ দেখে একটাবারও মনে হয়নি মানুষটার বুকে এত বড় স্বপ্ন। কেটু পাহাড়ের 20,000 ফুট ঘুরেও এসেছে। আবার ভয়ও হচ্ছে, বিভোর যদি মৃত্যুর কাছে হেরে যায়। কিছু না ভেবে ধারা বিভোরের কাছে এসে বসলো, বলল, আমিও আপনার অভিযানে সহযাত্রী হব, সব প্রস্তুতি নিতে চাই। বিভোর নিজের অজান্তে ধারার দুগালে হাত রেখে বলে, ধারা, পাগলামি করবেন না। হয় জয় নয় মৃত্যু। পদে পদে মৃত্যুর আক্ষেপ করা। আচ্ছা, পদে পদে মৃত্যু আক্ষেপ করে 100 ভাগের মধ্যে 40 ভাগ যাত্রী মৃত্যুর কাছে হার মেনে নেয়। বাকি 49 ভাগ শারীরিক মানসিক সমস্যা নিয়ে ফেরে, হেরে গিয়ে ফেরে। এটা সহজ নয়। আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, তবু এভারেস্ট জয়ের স্বপ্ন দেখবেন না প্লিজ। ধারা জড়ানো গলায় বলল, আপনি যে স্বপ্ন দেখছেন, আপনি তো যাবেন মৃত্যুর সাথে লড়াই করতে। যদি হেরে যান তখন কি হবে? কি হবে? আপনি বড্ড অবুঝ। ধারার চোখে জল চিকচিক করছে। বিভোর বলল, আপনার গলা কাঁপছে ধারা। যার ভর এভারেস্ট জয়ের স্বপ্ন দেখে তাকে এত আবেগী মানায় না। ধারা চোখ বুজে, দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তার বুক কাঁপছে। বিভোর বলল, বিয়ের রাতে না পালিয়ে বললেও পারতেন আপনার স্বাধীনতা দরকার। আমি আপনাকে স্বাধীনতা দিতাম ধারা। ধারা হকচকিয়ে গেল, দ্রুত দূরে সরে বসে। বিভোরও হকচকিয়ে যায়। এতক্ষণ দুইজন ঘরে ছিল, কি সব কথাবার্তা বলছিল নিজেদের অজান্তে। প্রেম এমন কেন? না চেতেও মনের সব আবেগ, ভালোবাসা অজান্তে ঠেলে ঠুলে বেরিয়ে আসে। আরো কিছুক্ষণ নীরবতায় কাটে। ধারার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিনিট 3 সময় নিয়ে সাহস নিয়ে প্রশ্ন করলো,
আপনি কিভাবে জানেন বিয়ের রাতে ট্রাভেলিং এর জন্য পালিয়েছি? বিভোরের স্বাভাবিক কণ্ঠ। দিশারি কথার ভাগে মুখ ফসকে বলে ফেলেছে। আপনি আর সায়ন তখন কথা বলছিলেন। সেদিন ধারা আর সায়ন সেন্ট পল স্কুলের এক কোণে বসে কথা বলছিল। তখন দিশারি বিভোর স্কুলটা ঘুরে দেখছিল। দিশারি বলল, জানিস বিভোর ধারার বিয়ের রাতে বরের বাড়ি থেকে পালাইছে। বিভোর জানে, তাই বিভোর শুনে অবাক হয়নি। বিভোরকে অবাক হতে না দেখে দিশারি বলল, শুধু তাই না, বরকে বলেছে ওর নাকি বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড ফ্রান্সে থাকে। আবার কি করেছে জানিস, বরের ফোন দিয়ে ফ্রান্সের এক ছেলে বন্ধুরে কল দিয়েছে। আবার ওই ছেলে বন্ধুরে আগে থেকেই সব শিখায় রাখছে। বিভোর সচকিত হয়, আমতামতা করে প্রশ্ন করে, সত্যি? সত্যি। ট্রাভেলিং এর জন্য এই কাহিনীটা করছে। এই যে এখন দার্জিলিং আসছে আমাদের সাথে, এইটাও বাড়ি থেকে পালাইয়া। ওর বাপ নাকি বিয়ের কথাবার্তা বলতেছে, এই জন্য পালাইছে। বিভোর বিড়বিড় করে। ডেঞ্জারাস। বৃষ্টি কমে আসছে। বাইরে চোখ রেখে বিভোর প্রশ্ন করল, ধারা, হুম, আপনার কাছে বৃষ্টি মানে কি? মানে? অনেকে ভাবে বৃষ্টি মানে কষ্ট আর কান্না। আপনার কাছে বৃষ্টির মানে কি? প্রেম। বিভোর মৃদু হাসলো। ধারা বলল, হাসছেন যে? এমনি। আপনার কাছে বৃষ্টি কি? জানি না, তবে বৃষ্টি আমার খুব পছন্দ। বৃষ্টি পৃথিবীটাকে নতুন করে সজীব করে তোলে, সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। আমরা বৃষ্টির কাছে কৃতজ্ঞ। তবুও মানুষ বৃষ্টিকে কান্না কেন যে ভাবে। ঠিক তাই। 4 সেকেন্ড সময় নিয়ে বিভোর বলল, এভারেস্ট জয়ের স্বপ্নের কথা ভাইয়া, আব্বা আর আপনি ছাড়া কেউ জানে না। সায়ন ভাইয়াও না? না, কেউ পাহাড়ের ব্যাপারটাও জানে না। কেন? এমনি। প্লিজ আপনি কাউকে জানাবেন না, কথাটা আম্মার কানে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। সায়নের সাথে আম্মার সখ্যতা ভালো, মুখ ফসকে বলার সম্ভাবনা আছে, তাই জানাইনি। যদি স্বপ্ন পূরণ হয় তখন গর্বের সাথে আম্মার সামনে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, চলুন ফিরে যাক। চলুন। দুজন উঠে দাঁড়ায়। বিভোর দেখে দড়িটা হাতের নাগালের বাইরে চলে গেছে। ধারাকে বলল, ভয় পাবেন না, দাঁড়ান আমি দড়িটা নিয়ে আসি। মাটি থেকে পা তুলে বিভোর লাফ দিয়ে পাশের পাহাড়ের মাটি আঁকড়ে ধরে। ধারা ভয়ে চোখ খিচে। বিভোর ডান হাতে দড়িটা শক্ত করে ধরে আবার ফিরে আসে। ধারা ঠিক আগের মতন বিভোরের 2 পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায়। 2 হাতে গলা জড়িয়ে ধরে। এবার আরো শক্ত করে আঁকড়ে ধরে, ভয় নয় ভালোবাসা নিয়ে। ধারাকে নিয়ে ওঠার সময় সামান্য বেগ পেতে হয়। হাত থেকে দড়িটা ছুটে যেতে চেয়েছিল, উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। বিভোরের সতর্কতায় রক্ষে মাটিতে পা রেখে ধারা বলল, তাহলে এটাও জানেন আমি কতটা জেদি। নেক্সট ইয়ার আপনার সহযাত্রী হয়ে আমিও যাচ্ছি। আর এটাই ফাইনাল। আগামী মাস থেকে প্রশিক্ষণ নিতে চাই। সাহায্য করুন, নয়তো অন্য কারোর সাহায্য নিয়ে হলেও আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। কথা শেষ করে ধারা আগে আগে হাঁটা শুরু করে। বিভোর হতবিহ্বল। এভারেস্ট চড়ার স্বপ্ন একবার মাথা চাড়া দিয়ে উঠলে আর ফেরানো সম্ভব নয়, যদি সামর্থ্য থাকে। ধারার পরিবারের অবস্থা উচ্চবিত্ত। ধারা চাইলে অবশ্যই যেতে পারবে। কি হবে সামনে কে জানে। এই মেয়ে পিছু ধরবে মনে হচ্ছে। ছেলেখেলা পেয়েছে নাকি। বিভোর রাগে গদগদ হয়ে দড়িটা ব্যাগে পুরে হাঁটা শুরু করে। বিভোর না? ওই বিভোর, ড্রাইভার গাড়ি থামান। বিভোর নিজের নাম শুনে পিছন ফিরে তাকায়। একটা বড় কার কাছে এসে থামে। গাড়ি থেকে নেমে আসে অপূর্ব। বিভোরের ঠোঁটে হাসি ফুটল। অপূর্ব বিভোরকে একবার জড়িয়ে ধরে বলল, কিরে, দুজনেই নির্জন রাস্তায় হাঁটছিস কেন? হাঁটার ইচ্ছে হচ্ছিল, তাই গাড়ি থেকে নেমে পড়েছি। কে জানতো বৃষ্টি এসে বাধা দেবে। কয়েক মিনিট পরই তো সন্ধ্যা। পাহাড়ি রাস্তা মেয়েদের জন্য মোটেও ভালো না। আয় গাড়িতে ওঠ। বিভোর একবার ধারার দিকে তাকায়, তারপর হেসে অপূর্বকে বলল, জায়গা আছে? আছে ব্যাটা, না থাকলে কোলে করে নিব। কোনো সমস্যা? চল। বিভোর হেসে ধারাকে বলল, চলুন। সাগরিকা হোটেলের সামনে বিভোর ধারাকে নামিয়ে দিয়ে যায় অপূর্ব। দুজন নিজেদের রুমে ফিরে ফ্রেশ হয়ে নেয়। বিভোর আসে সায়নের রুমে। সায়ন দরজা খুলে বিভোরকে দেখে বলল, নেমো তো গেছিলি বোর লগে, নিজে ফিরছোস?
বিভোর চোখ বড় বড় করে রুমে ঢুকে শায়ানকে চাপা স্বরে বলল। বউ? শায়ান হেসে দরজা লাগায়। নবাবী চালে হেঁটে বিছানায় বসে। বিভোর উদ্গ্রীব হয়ে আছে শায়ানের কথা শোনার জন্য। শায়ান কাজ ঝাঁকিয়ে বলল, বড় ভাইয়ের কাছে লুকাও, হ্যাঁ? ধারা যে তোমার বউ যাইরাই গেছি। কয়েক সেকেন্ড সরু চোখে শায়ানের দিকে তাকিয়ে থাকলো বিভোর, তারপর বলল, সো হোয়াট, খেয়েছিস? শায়ান মুখটা বাংলার পাঁচের মতো করলো, তারপর মিনমিনে গলায় বলল, তো চল। ধারা হোয়াইট প্রিন্টের শার্ট পরছিল, তখন দরজায় কেউ করাঘাত করলো। অসময়ে করাঘাতে বিরক্ত বোধ করলো ধারা। বিরক্তি নিয়ে বলল, কে? আমি, দরজা খোল। ধারা দরজা খুলতেই দিশারি ন্যাকামো মার্কা হাসি নিয়ে রুমে ঢোকে। ধারার গা পিত্তে জ্বলে উঠল। দরজা বন্ধ করার সময় দিশারির উদ্দেশ্যে ধারার প্রশ্ন। হাসিস কেন? দিশারি 2 আঙুলে ধারার পিঠে গুঁতো মেরে বলল, কেমন কাটলো বিকেল? ধারা 2 ভ্রু বাঁকায়। দিশারি চোখ মারে। ধারা দিশারিকে পাশ কাটিয়ে ডেনিম জ্যাকেট পরে নেয়। দিশারি আবার উৎসাহ নিয়ে বলল, বরের সাথে বিকেল কেমন কাটলো? হুম হুম। ধারা চমকে উঠল, আমতামতা করে বলল। বর? কিসের বর? দিশারি হাঁ হয়ে যায়, তারপর ব্যথিত স্বরে বলল, তুই আমারে কোনোদিন বোন ভাবস নাই। একে তো কষ নাই বিভোর তোর জামাই, আবার এখনো অস্বীকার করতেছোস। এত পর ভাবিস? ধারা একটু নিভল। সরি আপু। দিশারি আদেশ স্বরে বলল, জোস। দিশারি ঠোঁটে ন্যাকামো হাসিটা আবার ফুটে উঠল। টেনে বলল, এবার বল কেমন কাটলো? জানতাম জোশ কাটবে, তাই তো নামাই দিছি। ধারা গাঁট হয়ে দাঁড়িয়ে আছে। দিশারি ঠোঁটে মৃদু হেসে ধারার সামনে গিয়ে দাঁড়ায়। আদরে মাখা কণ্ঠে বলে, আল্লাহ ঠিক মানুষটার বউ করেছে তোরে। তোর উপযুক্ত বরই বটে। খুব ভালো থাকবি, নিজের সংসার গুছিয়ে নে, ফিরে যা ফেলে আসা ঘরটায়। ধারা অপ্রস্তুত হাসল। দিশারি ধারার 2 গালে হাত রেখে বলল, কি রে, ফিরে যাবি না? কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানে গুজে ধারা বলল, সম্ভব না। কেন? 2 পরিবারের সাপে নেউলে সম্পর্ক। আর আর সবচেয়ে বড় কথা বিভোর, ওরা তো আমাকে চাইতে হবে। দিশারি হালকা হাসল। বিছানায় বসে বলল, তোর মনে হয় না বিভোর তোর উপর দুর্বল? মেয়েরা ছেলেদের চাহনি বোঝে আপু। কি দেখলি? উনি দুর্বল ঠিক আছে, কিন্তু কি জানি একটা গলদ আছে। যেহেতু তোর উপর দুর্বল, তুই চেষ্টা করলেই তোর আঁচলে বাঁধা পড়বে হারামজাদা। যা বকিস না। ওলে বাবালে, কি দরদ রে। ধারা লাজুক হাসে। লজ্জায় চুপসে গেছে। বোনের কাছে এত লজ্জা কিসের? দিশারি প্রশান্তির দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু একটা আতঙ্ক আছে বুকে। ধারা কখন না প্রশ্ন করে বসে, আপু তুই না ওনাকে ভালোবাসিস? দিশারি বিসমিল্লাহ বলে 3 বার বুকে ফু দেয়, বলল, আসছি। তারপর বেরিয়ে যায়। ধারা দরজার দিকে তাকিয়ে আপন মনে বলে, আমি 100% শিওর হলাম তুই কখনো বিভোরকে ভালোই বাসিসনি আপু। শুধুমাত্র চোখের সৌন্দর্যে ডুবেছিলি। আর এটাও জানি সায়ন ভাইয়ার কিছু ভালো না লাগলেও ওনাকেই ভালোবাসিস, শুধু বুঝিস না। গতকাল রাতে ডিনারের সময় বিভোর বলেছিল আজ মিরিক যাবে। ধারা মিরিক নামটা শুনেছে ঠিকই, তবে সেখানে কি আছে তার জানা নেই। সরাসরি গিয়েই দেখবে, তাই আর জিজ্ঞাসা করলো না। সায়ন বিভোর বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। দিশারি রেডি হয়ে ধারাকে ডাকতে আসে। 4-5 বার ডাকার পর দরজা খুলল ধারা। ধারাকে দেখে দিশারির চোখ কপালে। অস্ফুট স্বরে বিড়বিড় করে, পুরাই নীল আকাশের পরি। ধারা ছল ছল চোখে হাসে। দিশারি চোখ টিপে বলল, ধারা সালোয়ার কামিজ পরেছে আবার ঘুরতে এসে, দারুণ ব্যাপার সেবার। পড়েছি, কেমন লাগছে? চোখের কাজলটা ঠিক আছে? আমি না অনেকদিন এসব দেই না। তুই দরজা খোলা রেখে বাথরুমে গেলি, তখন তোর লাগেজ থেকে লিপস্টিক আর কাজল নিয়ে আসছি। বল না কেমন লাগছে? দিশারি ধারার গালে হালকা করে চুমু এঁকে বলল, দারুণ লাগছে। বিভোরের আকাশি রং খুব পছন্দ। ধারা খুশিতে হাঁ হয়ে যায়। সত্যি? সত্যি, তোদের দুজনেরই আকাশি পছন্দ। ধারা খুশিতে 2 হাত এক করে চিবুকে রেখে চোখ বুজে।
শরীরটা এইদিক ওইদিক দোলায়, পৃথিবীটাকে নতুন লাগছে তার। দিশারি হেসে তাড়া দেয়। ওরা অপেক্ষা করছে, চল। ধারা দরজা লাগিয়ে আগে আগে হাঁটা শুরু করলো। দিশারির কানে পায়েলের ঝুমঝুম আওয়াজ আসে। ধারার গতিশীল এক পায়ের দিকে তাকিয়ে পায়েল দেখতে পায়। দিশারি গুনগুন করে গান গেয়ে উঠল। मैंने पायल है झनकाए, अब तो आजा तो हर जाए, मेरी सांसों में तू है बसा, ओ सजना आ जाना अब तरसा। ধারা ঘুরে তাকায়, চমৎকার করে হাসে, তারপর সিঁড়ি ভেঙে নামতে থাকে। পিছু পিছু দিশারি আসে। অনেকক্ষণ যাবৎ বিভোর অপেক্ষা করছে। বিরক্তিতে নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে। সিটে বসে গাড়ির দরজায় ঠাস করে লাগায়। শান কেঁপে ওঠে। বিভোরকে খেপাতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আগে থেকেই খেপে আছে। শান চুপচাপ ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে থাকে। বিভোর নখ কামড়ানো শুরু করে। কয়েক সেকেন্ড পর দিশারি ধারার কণ্ঠ শুনতে পায়, কিন্তু সে তাকায়নি। সে ড্রাইভারের পাশের সিটে চুপচাপ নিজের মতো বসে আছে। ধারা অনেক আওয়াজ করে কথা বলতে থাকে বিভোরের দৃষ্টি আকর্ষণের জন্য, কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না। অবশেষে গোমরা মুখে বসে পড়ে। গাড়ি যাত্রা শুরু করে। গন্তব্য মিরিক।